একজন পাগলা গ্যাংস্টার যার ভয়ে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড কাঁপত। বলা হয় তার টার্গেটে একবার পড়লে মৃত্যু নিশ্চিত। সেই পাগলা গ্যাংস্টারকে দেখা মাত্রই বাঘা বাঘা সব মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলত। তার প্রতিটা বুলেট টার্গেটের মাথার খুলি ছিন্ন ভিন্ন করে দিত। কিন্তু ভুল করে সেই পাগলা গ্যাংস্টারের ছেলেকে একদল ডাকাত মেরে ফেলে। এখন ভাবতে পারছেন সেই ডাকাতের কপালে কি ঘটবে? ভাইরে ভাই, একের পর এক মাস্টার প্ল্যান আর পাগলাটে কিলিং মিশন মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তাই ঝটপট বসে পড়ো আজকের পাগলা গ্যাংস্টারের তাণ্ডব দেখতে। সিনেমার শুরুতেই আমরা দেখি ফোর্টিকো কোম্পানির টাকা ভর্তি একটি সাজোয়া গাড়ি লস অ্যাঞ্জেলেসের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। ফোর্টিকো হলো এমন একটি কোম্পানি যাদের কাজই হলো বিভিন্ন বড় বড় কোম্পানির কোটি কোটি টাকা নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু হঠাৎই রাস্তার কাজের অজুহাতে একটি ট্রাক তাদের পথ আটকে দাঁড়ায়। আসলে তারা কোনো শ্রমিক নয়, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা বন্দুকে টার্গেট করে ট্রাকের গার্ডদের নামিয়ে আনে এবং মুহূর্তে ট্রাকের দরজা কেটে ফেলে। এরপর চোখের পলকে তারা সমস্ত টাকা লুট করে নেয়। কিন্তু যাওয়ার আগে তারা ট্রাকের দুজন গার্ডকে গুলি করে নকডাউন করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘটনা দেখে ফেলেছিল আরেকটি ছেলে। তারা ছেলেটিকেও গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মেরে ফেলে। এই ছেলেটার কথা মনে রাখবেন, কারণ গল্পের শেষে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এরপর দেখানো হয় কয়েক মাস পরের দৃশ্য। প্যাট্রিক নামের এক ব্যক্তি সেই ফোর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। আমরা দেখি কোম্পানির অফিসার জেরি প্যাট্রিকের ফাইল দেখছেন। তিনি জানতে পারেন প্যাট্রিক আগে ইউরোপের একটি এজেন্সিতে কাজ করত, যা তাদের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল, কারণ এই ধরনের কাজে অভিজ্ঞ লোকেরই প্রয়োজন হয়। জেরি যখন প্যাট্রিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়, প্যাট্রিক জানায় সে সম্পূর্ণ একা থাকে। এটা শুনে যেন জেরি আরও খুশি হয়, কারণ এই ঝুঁকিপূর্ণ কাজে এমন লোকই দরকার যার কোনো পিছু টান নেই। এরপর বুলেটের সাথে প্যাট্রিকের দেখা হয়, যে তাকে চাকরির পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দেয়। প্যাট্রিককে রানিং, শুটিং এবং ক্যাশ ট্রাক ড্রাইভিং সহ বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে হয়। সবাইকে হতাশ করে প্যাট্রিক 70% নম্বর পেয়ে কোনো মতে পাশ করে। বুলেট তাকে একটি নতুন নাম দেয়, এইচ। এরপর বুলেট এইচকে তার দলের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেদিন থেকেই তাকে কাজে যোগ দিতে বলা হয়। অন্যদিকে আমরা ডেভ ও তার পার্টনার জোনকে দেখি, যারা টাকা ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু বুলেট হঠাৎই ডেভের পার্টনারকে বদলে এইচকে তার সাথে পাঠিয়ে দেয়। এতে ডেভ কিছুটা রেগে গিয়ে এইচকে বলে, তোমার কোনো ধারণাই নেই এই কাজটা কতটা ভয়ানক। তবে এইচ তার কথা হেসেই উড়িয়ে দেয়। তারা তিনজন ক্যাশ ভর্তি ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। পথে ডেভ এইচকে বলতে থাকে যে কয়েক মাস আগে যে ট্রাকটি ডাকাতি হয়েছিল সেদিন আসলে তারই ডিউটি ছিল, কিন্তু অসুস্থ থাকায় সে যেতে পারেনি আর প্রাণে বেঁচে গেছে। এই কথা শোনার পর থেকেই এইচ কেন যেন ডেভের দিকে সন্দেহের চোখে তাকাতে থাকে। যাই হোক, তাদের কাজ মিটিয়ে দিনের শেষে তারা নিরাপদে অফিসে ফিরে আসে। অফিসের সিকিউরিটি সিস্টেম ছিল খুবই কড়া। কাজ শেষে বুলেট এইচকে তাদের রেস্টরুমে নিয়ে যায়, যেখানে সবাই কাজ শেষে আড্ডা দেয়। রুমে ঢুকার আগে সবাইকে তাদের আইডি কার্ড পাঞ্চ করে একটি বোর্ডে রাখতে হতো। এইচ রুমে না ঢুকে মনোযোগ দিয়ে বোর্ডের প্রতিটি আইডি কার্ড দেখতে থাকে, যেন সে নির্দিষ্ট কাউকে খুঁজছে। এখানে জোন এইচের উপর কিছুটা রেগেছিল, কারণ এইচ তার জায়গা নিয়ে নিয়েছে। এরপরের ডেলিভারিতে আবারও এইচ, ডেভ এবং বুলেট একসাথে ছিল। হঠাৎ শহরের এক জায়গায় ডেলিভারি দিতে গিয়ে বুলেট ফিরে আসে না। কিছুক্ষণ পর ওয়াকিটকিতে তার চিৎকার শোনা যায়। সবাই বুঝতে পারে বুলেটকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপাররা বুলেটের জীবনের বিনিময়ে ট্রাকের সমস্ত টাকা দাবি করে। ডেভ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু এইচ বলে, বুলেট আমাদেরই একজন, আমি ওকে বাঁচাবো। এইচ তখন শান্তভাবে টাকার ব্যাগগুলো ডাকাতদের গাড়িতে রাখতে শুরু করে, কিন্তু হঠাৎ সে ইচ্ছে করে একটি ব্যাগ মাটিতে ফেলে দেয়। একজন ডাকাত রেগে গিয়ে চিৎকার করতেই সেই সুযোগে এইচ তাকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর সে নিখুঁতভাবে বাকি ডাকাতদেরও হেডশট দিয়ে মাটিতে শুইয়ে দেয়। তার টার্গেট এতটাই নিখুঁত ছিল যে প্রতিটা বুলেট ডাকাতদের মাথায় হিট করেছিল। এর থেকেই আমরা বুঝতে পারি এইচ কোনো সাধারণ গার্ড নয়, সে এক ঠান্ডা মাথার খিলাড়ি। এরপর সে একে একে ডাকাতদের মুখোশ খোলে, কিন্তু সে যাকে খুঁজছিল তাকে পায় না। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। অফিসাররা এইচকে প্রশ্ন করে, ট্রেনিংয়ের শুটিংয়ে তো টেনে টুনে পাশ করেছিলে, কিন্তু বাস্তবে এমন পারফেক্ট টার্গেট কিভাবে করলে? এইচ শান্তভাবে উত্তর দেয়, মৃত্যুর মুখে দাঁড়ালে সবাই হিংস্র হয়ে ওঠে। পুলিশ তখন 6 মাস আগের সেই ডাকাতির ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে আজকের ঘটনার সাথে কোনো কানেকশন আছে কিনা। এইচ সরাসরি অস্বীকার করে,
কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা গোপন করছে। এর একটু পর ফোর্টিকো কোম্পানির মালিক নিজে এইচের সাথে দেখা করতে আসেন এবং তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেন। রাতের দিকে এইচ যখন বাসায় ছিল, একটি মেয়ে তাকে কিছু গোপন ফাইল দিতে আসে। আমরা দেখি সেই ফাইলে ছিল ফোর্টিকো কোম্পানির সব কর্মচারীর তথ্য এবং একটি অটোপসি রিপোর্ট। আর এখানেই আমরা বুঝতে পারি এইচ কাজ করতে সেখানে যায়নি, সে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছে। কয়েকদিন পর আরেকটি ডেলিভারির সময় ডাকাতরা আবারও তাদের ট্রাকে আক্রমণ করে। এইচ যখন গাড়ি থেকে বেরিয়ে আসে, ডাকাত দলের সদস্যরা এইচকে দেখা মাত্রই প্যান্টে হিসু করে দেয় এবং লেজ গুটিয়ে পালিয়ে যায়। এমন মনে হচ্ছিল তারা সামনে নিজের মৃত্যুদূতকে দেখেছে। এই ঘটনায় সবার মনে এইচকে নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। বিশেষ করে বুলেট এবং জেরি বুঝতে পারছিল যে এই বান্দা সাধারণ কেউ নয়। এক রাতে এইচ তার নারী সহকর্মী ডানাকে নিজের ঘরে ডেকে পাঠায় এবং হঠাৎই বন্দুকের মুখে তাকে জেরা করতে শুরু করে। সে ডানার কাছে থাকা অতিরিক্ত টাকার উৎস জানতে চায়। ডানা ভয়ে স্বীকার করে যে সে রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে কিছু টাকা চুরি করেছে। এইচ তখন তাকে হুমকি দিয়ে ছেড়ে দেয় এবং বলে যে এই কথা জানাজানি হলে সে ডানা সহ তার পুরো পরিবারকে শেষ করে দেবে। এই প্রথমবারের মতো আমরা এইচের আসল পরিচয় জানতে পারি। গল্প তখন 5 মাস অতীতে ফিরে যায়। আমরা দেখি প্যাট্রিক তার ছেলে ড্যাগিকে নিয়ে ছুটি কাটাচ্ছে। প্যাট্রিক আসলে একটি আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের বস। তার কাছে মাইক নামের একজনের ফোন আসে। সে জানায় ফোর্টিকো কোম্পানির একটি ট্রাকের লোকেশন তাদের জরুরিভাবে দরকার। প্যাট্রিক প্রথমে রাজি না হলেও পরে অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে নিয়ে সেই জায়গায় যায়। সে ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে খাবার কেনার কথা বলে মাইককে ট্রাকের খবর দিতে বাইরে যায়। কিন্তু খবর দিয়ে যখন তার ছেলের জন্য খাবার আনতে যায়, ঠিক সেই মুহূর্তে সিনেমার প্রথম দৃশ্যের সেই ডাকাতির ঘটনাটি ঘটে। প্যাট্রিকের ছেলে ড্যাগি দুর্ভাগ্যবশত পুরো ঘটনাটা দেখে ফেলে। ডাকাতরা তাকে গাড়ি থেকে নামতে বলে। ঠিক তখনই প্যাট্রিক খাবার নিয়ে ফিরে আসে এবং তার চোখের সামনেই ডাকাতরা তার একমাত্র ছেলে ড্যাগিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে প্যাট্রিক ডাকাতদের দিকে ছুটে গেলে ডাকাত দলের একজন তাকেও একাধিকবার গুলি করে নকডাউন করে দেয়। প্যাট্রিক শেষ মুহূর্তে ডাকাতদের মুখ দেখে ফেলেছিল। আর এখানে আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে নিহত সেই পথচারী ছিল প্যাট্রিকের ছেলে ড্যাগি। এই ঘটনার প্রায় 3 সপ্তাহ কেটে গেলে প্যাট্রিক হাসপাতালে চোখ খোলে। ডাক্তার জানায় যে তার শরীরে 6টি গুলি লেগেছিল, তবে সে সৌভাগ্যবশত বেঁচে গেছে। কিন্তু তার বেঁচে থাকাটা ছিল জীবন্ত লাশের মতো। তার স্ত্রী ছেলের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে ডিভোর্স দিয়ে চলে যায়। সেই দিন থেকেই প্যাট্রিকের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপর সে এজেন্ট কিং নামের একজন FBI অফিসারের কাছ থেকে শহরের সব অপরাধীর তালিকা নেয়। এরপর তার নিজের গ্যাংয়ের লোকদের নির্দেশ দেয় তার ছেলের খুনিদের খুঁজে বের করতে। সে একের পর এক গুন্ডাদের ধরে ধোলাই করতে থাকে, কিন্তু কেউ সেই ডাকাত দলের খোঁজ দিতে পারে না। অবশেষে একজনকে মেরে কোনোভাবে জ্যাকসন ব্রাদার্স নামের একটি দলের কথা জানতে পারে। মুহূর্তেই সে ওই গ্রুপটাকে খুঁজে বের করে এবং পারফেক্ট টার্গেট করে জ্যাকসন গ্রুপের কিছু চামচাকি উপরে পাঠিয়ে দেয়। সেখান থেকেই প্যাট্রিক জানতে পারে হয়তো ফোর্টিকো কোম্পানির ভেতনের কারো এই ডাকাতির পেছনে হাত আছে। এখন সেই কিলারকে খুঁজে বের করার সেরা উপায় হলো ফোর্টিকো কোম্পানির ভেতরে প্রবেশ করা। তাই সে তার সব ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে এইচ নামে এক নতুন পরিচয় তৈরি করে এবং ফোর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেয়। আর এর পরের গল্প তো সবারই জানা। অন্যদিকে আমরা জ্যাকসন ব্রাদার্স গ্যাংয়ের বাকি সদস্যদের দেখি, যারা পূর্বে মিলিটারি ছিল কিন্তু বর্তমানে গোপন কিছু কারণে অবসর নিয়েছিল। মূলত টাকার যোগান দিতে তারা ডাকাতির পথ বেছে নিয়েছিল। আর এই দলেই ছিল জেইন নামে সেই ব্যক্তি যে প্যাট্রিকের ছেলে ডাগিকে গুলি করেছিল, আর তারই মুখ প্যাট্রিক দেখে ফেলেছিল। জ্যাকসন ব্রাদার্স গ্যাং আবারও ব্ল্যাক ফ্রাইডেতে ফোর্টিকো কোম্পানির হেডকোয়ার্টারে ডাকাতির পরিকল্পনা করে, যেখানে প্রায় $160 মিলিয়ন জমা থাকবে। আর এই পরিকল্পনায় তাদের সাহায্য করে ফোর্টিকোর ভেতরের লোক, সে আর কেউ নয়, স্বয়ং বুলেট। একদিন তারা যখন টাকা ডেলিভারি করছিল, বুলেট এইচকেও তাদের সাথে যোগ দিতে বলে, কারণ সে তখনও এইচের আসল পরিচয় জানত না। এইচ তখন সুযোগটি কাজে লাগায় এবং তাদের অফারে রাজি হয়ে যায়, কারণ সে এতদিন এই মুহূর্তের অপেক্ষায় ছিল। ব্ল্যাক ফ্রাইডের দিন বুলেট এইচকে নিয়ে তাদের মানি ট্র্যাকটি জ্যাকসনের আস্তানায় নিয়ে যায়, যেখানে ডাকাতরা আগে থেকেই লুকিয়েছিল। এরপর তারা ট্র্যাকটি নিয়ে ফোর্টিকোর ভেতরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যেই পুরো কোম্পানিকে জ্যাকসনের সোলজাররা চারদিক থেকে ঘিরে ফেলে। সেই সোলজারদের পরনে ছিল অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে ধরা ছিল ভয়ঙ্কর সব অস্ত্র। কিন্তু সেই কোম্পানির একজন কর্মী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয়। সাইরেনের তীব্র শব্দে কেঁপে উঠল চারদিক,
আর সেই খবর মুহূর্তেই পুলিশের কাছে পৌঁছে যায়। সিকিউরিটি গার্ডরা তখন সোলজারদের মারতে গুলিবর্ষণ শুরু করে, কিন্তু এতে তেমন কাজ হয় না, কারণ জ্যাকসনের টিমের প্রত্যেক সোলজারের পরনে ছিল হাই কোয়ালিটি আর্মার। তখন উল্টো তারা তাণ্ডব চালিয়ে সিকিউরিটি গার্ডদের একে একে নকডাউন করে দেয়। অন্যদিকে এক সোলজার আটকে রেখেছিল প্যাট্রিককে, কিন্তু প্যাট্রিক সেই সোলজারকে ধোলাই করে তার পোশাকটি নিজে পরে নেয়। এদিকে বুলেট তার আসল রূপ প্রকাশ করে। সে নির্মমভাবে তার নিজের দলের সদস্য ডানা এবং ডেভকে মেরে ফেলে। দীর্ঘ সময় তাণ্ডব চলার পর আমরা দেখতে পাই সেই সোলজারদের দলে কেবল জেন, বুলেট এবং জ্যাকসনই বেঁচে আছে। তবে জ্যাকসনের শরীরে গুলি লেগে সে আহত হয়েছিল। ইতিমধ্যে পুলিশ সেখানে এসে পড়ে, তাই জেন আহত জ্যাকসন আর বুলেটকে নিয়ে একটি ট্রাকে করে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রচণ্ড গতিতে টাকা ভর্তি ট্রাক নিয়ে ছুটতে থাকে তাদের গ্যারেজের দিকে, যার নিচে ছিল আগে থেকেই তৈরি করা এক গোপন সুড়ঙ্গ। সেখানে পৌঁছানোর পর জ্যাকসন বুঝতে পারে জেন সমস্ত টাকা একাই হাতিয়ে নেওয়ার জন্য তাদের দুজনকেই মেরে ফেলবে। তাই জ্যাকসন তার আগে জেনকে মারতে বন্দুক টার্গেট করে, কিন্তু জেন ছিল আরও এক ধাপ এগিয়ে। জ্যাকসনের উদ্দেশ্য বোঝার সাথে সাথেই সে এক ঝটকায় জ্যাকসনের গলা কেটে তাকে উপরে পাঠিয়ে দেয়। এরপর জেন আর বুলেট সুড়ঙ্গের শেষ প্রান্তে চলে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল একটি গাড়ি। তারা দুজন মিলে টাকার ব্যাগগুলো গাড়ির ডিকিতে ভরতে শুরু করে, কিন্তু লোভ আর বিশ্বাসঘাতকতার এই খেলায় কেউই বিশ্বাসযোগ্য ছিল না। টাকা রাখা শেষ হওয়া মাত্রই বুলেট বন্দুক বের করল জেনকে মারার জন্যে, কিন্তু তার আগেই জেন গুলি চালিয়ে বুলেটকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর জেন পুলিশের চোখে ধুলো দিয়ে একাই সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি জেন তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সবেমাত্র গোসল সেরে আরাম করে ড্রিঙ্কস উপভোগ করছে। ঠিক তখনই সেই লুট করা টাকার ব্যাগের ভেতর থেকে বেজে উঠল একটি মোবাইল ফোন। আসলে এই ফোনটি প্যাট্রিক ইচ্ছে করেই টাকার মধ্যে লুকিয়ে রেখেছিল, শুধু জেনের লোকেশন ট্র্যাক করার জন্যে। জেন ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো পাগলা প্যাট্রিকের কণ্ঠস্বর। প্যাট্রিক তখন জানায়, আমি তোমার বেডরুমেই বসে আছি। এখন জেন ও প্যাট্রিক মুখোমুখি। সে শান্ত গলায় বলতে শুরু করে, মনে আছে 5 মাস আগে ডাকাতির সময় যে ছেলেটাকে তুমি মেরেছিলে, সেটা আমারই ছেলে ছিল। প্যাট্রিক তখন জেনের দিকে তার ছেলের পোস্টমর্টেম রিপোর্টটা এগিয়ে দেয়। সেখানে লেখা ছিল তার ফুসফুস, লিভার, পিত্তথলি এবং হৃৎপিণ্ডে গুলি লেগে সে মারা গিয়েছিল। এসব দেখে জেন ভয়ে কাঁপতে শুরু করে। প্যাট্রিক বলে, তুমি যেহেতু আমার ছেলেকে এমন নির্মমভাবে মেরেছ, ঠিক একইভাবে আমিও তোমাকে মারব। কিছু বুঝে ওঠার আগেই প্যাট্রিকের বুলেট জেনের সেই জায়গা বরাবর হিট করে। যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই জেনের নির্মম মৃত্যু হয়। ছেলে হত্যার প্রতিশোধ সম্পূর্ণ করে পাগলা প্যাট্রিক এজেন্ট কিংয়ের সাথে দেখা করে। সে তার হাতে কোটি কোটি টাকা তুলে দিয়ে বলে তার পরিচয় আর এই ঘটনার সাথে জড়িত সমস্ত প্রমাণ মুছে ফেলতে। সেখানে আগে থেকেই একটি গাড়ি প্যাট্রিককে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। প্যাট্রিক সেই গাড়িতে উঠে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আর এভাবেই শেষ হলো পাগলা প্যাট্রিকের কিলিং মিশন। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। এরকম সব মাস্টারপিস মুভি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে